তো আজকে আমরা প্রাসের গতি নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আগের ভিডিওটায় আমি লাস্টের দিকে প্রাসের গতি কিছুটা বলেছিলাম প্রাথমিক। আজকে এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করছি। আগের ভিডিওটা থেকে তোমরা যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম মাত্র 2-3 জন ছাড়া সেরকম রেসপন্স পাইনি। তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করবে, না হলে কিন্তু মানে পরবর্তী যে পড়া সেগুলো তোমরা বুঝতে পারবে না। একবার পিছিয়ে পড়লে সেখান থেকে মেকআপ করে আবার ফিরে আসা মুশকিল হবে। তাই ডেলি পড়া ডেলি করে রাখতে হবে। আগের ভিডিও থেকে তোমাদের রেসপন্স ভালোই ছিল, কিন্তু লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখান থেকে মাত্র 2-3 জন হোমওয়ার্ক করেছে, বাকি কেউ করোনি। তোমরা হোমওয়ার্ক করা বন্ধ করলে, একবার পিছাতে শুরু করলে কিন্তু পরের ক্লাসগুলোতে পেছাতে থাকবে। তো তোমরা সেইভাবে কথাটা মাথায় রেখে তোমরা ডিসিশান নেবে কি করবে, হোমওয়ার্ক করবে কি করবে না। যাই হোক, প্রাসের গতি নিয়ে আজকে আলোচনাটা একটু বিশদে আলোচনা করছি। প্রাসের গতি কি? প্রাসের গতি হচ্ছে গিয়ে, ধরো একটা কোনো বস্তুকে আমি মাটিতে দাঁড়িয়ে অনুভূমিক দিকে একটা কোণ করে ছুঁড়ে দিলাম, তাহলে কি হবে? সেটা বস্তুটা কিভাবে যাবে? বা ফিল্ডার ক্রিকেট খেলার সময় বলকে থ্রো করলো, সেই গতিটাকে আমরা বলছি প্রাসের গতি। তাহলে এটা যদি মাটি হয়, এখান থেকে একটা বস্তুকে ছোঁড়া হলো, বস্তুটা এভাবে গিয়ে এখানে এসে আবার মাটি স্পর্শ করবে। তাহলে এখান থেকে ছোঁড়া হলো, একদম প্রাথমিক অবস্থায় তার বেগের অভিমুখ কোন দিকে? এই বিন্দুতে যদি আমি এই বক্রটা পথের উপরে একটা স্পর্শক অঙ্কন করি, এটা সেটা হবে গিয়ে ওই প্রাথমিক বেগের অভিমুখ, এবং প্রাথমিক বেগের মানটা আমি ধরে নিচ্ছি ইউ, অর্থাৎ ইউ বেগ নিয়ে সেটাকে ছোঁড়া হয়েছে। তাহলে ইউ বেগ ভেক্টর রাশি, তার অভিমুখটা হবে গিয়ে এই বিন্দুতে যে স্পর্শ আঁকলাম সেই বরাবর। এবার আমি ধরলাম যে ছোঁড়া হয়েছে সেটা মাটির সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করে ছোঁড়া হয়েছে। তাহলে সেই বস্তুটা কীভাবে যাবে? এইভাবে এই পথ বরাবর যাবে, যেতে 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 এখানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তারপরে আবার আস্তে আস্তে নেমে এখানে মাটি স্পর্শ করবে। এখানে যে বিন্দু থেকে ছোঁড়া হচ্ছে সেই বিন্দুটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু, আর যে বেগ নিয়ে প্রাথমিক অবস্থায় এটা ছোঁড়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ বেগ। আর যত অনুভূমিকের সঙ্গে প্রাথমিক বেগের যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ কোণ। আর মানে মাটিতে ছোঁড়া হলো, এখান থেকে পৌঁছালো এখানে, তাহলে যে দূরত্ব সে অতিক্রম করলো এখান থেকে এতটা পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। এবারে দেখো, এখানে এই প্রাথমিক বেগ ইউ বেগ ভেক্টর রাশিটাকে আমি দুটো উপাংশে ভাঙতে পারি। এই বরাবর উপাংশটা হবে ইউ কস আলফা, আর এই বরাবর উপাংশটা হবে, দুটো লম্ব উপাংশ বিভাজন করলাম, এটা হবে ইউ সাইন আলফা। এবারে বস্তুটা এখান থেকে যখন ধরো এখানে এলো, এইটাকে বলা হচ্ছে তার অনুভূমিক উপাংশ, এটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ। এটা মনে রাখবে, প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির ক্ষেত্রে তার গতিবেগের যে অনুভূমিক উপাংশ সেটা সর্বদা ধ্রুবক থাকে বা স্থির থাকে, অর্থাৎ অনুভূমিক দিকে বস্তুটার বেগ সর্বদা একই। অর্থাৎ এখানেও অনুভূমিক দিকে বেগ ইউ কস আলফা, এখানেও যখন গেল অনুভূমিক দিকে বেগ ইউ কস আলফা, এখানেও যখন এলো অনুভূমিক দিকে বেগ ইউ কস আলফা, এখানেও এদিকে ইউ কস আলফা, এদিকে এখানে ইউ কস আলফা। কিন্তু উলম্ব দিকের বেগটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? তার কারণ আমরা জানি উলম্ব দিকে কি কাজ করে, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে বস্তুটা যখন উপরের দিকে ওঠার চেষ্টা করবে, উলম্ব গতির কথা আমি যদি বিবেচনা করি, অভিকর্ষীয় ত্বরণ তাকে নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করবে, ফলে একটা মন্দন সৃষ্টি হবে। ফলে উলম্ব বেগটা যে ইউ সাইন আলফা বেগটা, এটা ক্রমশ কমতে থাকবে, কমতে 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 একটা সময় এখানে 0 হবে, তারপরে আবার এদিকে যাবে বস্তুটা। তাহলে এইভাবে আমরা প্রাসের গতিটা বিবেচনা করব। তাহলে আমি যদি একটা ছবি আঁকি, এটা আমি ধরলাম প্রাসের গতি, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এটা এক্স অক্ষ দিলাম, এটা ওয়াই অক্ষ, এটা অনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ। এখানে যখন পৌঁছলো তখন অনুভূমিক উপাংশের যে দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যটা একই থাকলো, মানে অনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন হবে না, কিন্তু উলম্ব দিকের বেগটা ছোট হয়ে যাবে, কারণ উলম্ব দিকের বেগ হ্রাস পাবে।
কত দূর পর্যন্ত, যতক্ষণ না সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে। এখানে এই বিন্দুতে পৌঁছালো, এখানে অনুভূমিক দিকে বেগ একই থাকবে, অর্থাৎ এটা যা দৈর্ঘ্য এটা তাই দৈর্ঘ্য, এটারও তাই দৈর্ঘ্য, কিন্তু এটা আরও ছোট হবে উলম্ব দিকে বেগটা। এরকম করে যখন এখানে পৌঁছাবে তখন সর্বোচ্চ উচ্চতায় শুধু অনুভূমিক বেগটা থাকবে, উলম্ব দিকে কোনো বেগ কিছু থাকবে না, উলম্ব দিকে বেগটা হবে 0। আবার যখন এখানে পৌঁছাবে অনুভূমিক দিকে বেগ একই থাকবে, কিন্তু উলম্ব দিকের বেগটা এবার আবার বাড়া শুরু করবে। কেন? উপর থেকে যখন নিচে নামে তখন অভিকর্ষীয় ত্বরণ তাকে আরও টেনে নামাবে, তার ফলে বাড়বে। এখানে যখন এলো অনুভূমিক বেগ একই থাকবে, কিন্তু এটা উলম্ব বেগটা বাড়বে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, কনসেপ্টটা এখানে ক্লিয়ার করতে হবে যে অনুভূমিক দিকে বেগটা সব জায়গায় সমান, কারণ অনুভূমিক দিকে কোনো ত্বরণ ক্রিয়া করছে না। কিন্তু উলম্ব দিকের বেগটা কি হবে, প্রাথমিক যে উলম্ব বেগ সেটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় 0 হবে, তারপরে আবার আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে প্রাসের গতি। তো এই প্রাসের গতির ক্ষেত্রে আমি ডেরিভেশন করে কয়েকটা জিনিস বার করব। কি কি বার করব? প্রথম হচ্ছে গিয়ে বার করব সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ সর্বোচ্চ বিন্দু যদি এটা হয় তাহলে তার সর্বোচ্চ উচ্চতা হবে কোনটা, এটা, এখান থেকে এতটাই। এই উচ্চতাটা কত হবে সেটা আমি বার করব। দেখো, এই সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ বস্তুটা উপরের দিকে উঠছে বেগের কোন উপাংশের জন্য, উলম্ব উপাংশের জন্য, আর বস্তুটা এই সাইডের দিকে সরে যাচ্ছে বেগের কোন উপাংশের জন্য, অনুভূমিক উপাংশের জন্য। তাহলে উচ্চতা লাভ করছে সে কিসের জন্য, এই উলম্ব উপাংশের জন্য বেগের। তাহলে উলম্ব উচ্চতা বার করতে হলে আমাকে বেগের উলম্ব দিকটা বিবেচনা করতে হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা যখন বার করব উলম্ব দিকে গতিটা আমাকে বিবেচনা করতে হবে। তাহলে উলম্ব দিক বরাবর প্রাথমিক বেগ সমান কত, ইউ সাইন আলফা। উলম্ব দিকে অভিকর্ষজ ত্বরণ সমান জি। উলম্ব দিকে অভিকর্ষজ ত্বরণ সবসময় ক্রিয়া করবে। এবারে আমি কি বললাম, যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে, সর্বাধিক উচ্চতায়, তখন উলম্ব দিকের গতি কত হয়ে যাবে, 0। তাহলে অন্তিম বেগ অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছবে তখন অন্তিম বেগ হবে 0। এবারে ক্লাস 9-এ তোমরা একটা সূত্র পড়েছো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা তোমরা পড়েছো, 11 আবার পড়বে একমাত্রিক গতি চ্যাপ্টারে। এই সূত্রটা ক্লাস 9-এ পড়েছো। সেই সূত্রটা আমি এখানে কাজে লাগাবো, যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব। তাহলে ভি মানে অন্তিম বেগ কত হয়েছে, 0। ইউ মানে প্রাথমিক বেগ, এই ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ সাইন আলফা, তাহলে এটা স্কোয়ার করলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, প্লাস হবে না মাইনাস হবে, তার কারণ উপরের দিকে উঠছে বস্তুটা, মন্দন হচ্ছে, মন্দন হলো মাইনাস হয়, 2GH। এখান থেকে আমি এইচ পেয়ে যাবো, তাহলে 2GH সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, और এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2G। এটা একটা সূত্র। নেক্সট আমি বার করবো উড্ডয়ন কাল। এটা বার করলাম সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট সে কতটা উঠছে, এটা উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট, কতক্ষণ সেটা উড়বে সেটা আমি বার করবো। টাইম অফ ফ্লাইট, উড্ডয়নকালটা আমি বার করবো। দেখো, প্রথমে আমি বার করবো এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তার কত টাইম লাগবে সেটা আমি বার করবো। তাহলে সে আবার একইভাবে প্রাথমিক বেগ সমান ইউ সাইন আলফা, আর দূরত্বটা হচ্ছে গিয়ে, এখানে আমি দূরত্ব দরকার নেই, ভি সমান ইউ, এটার একটা সূত্র তোমরা জানো, ভি সমান ইউ মাইনাস এটি, প্লাস হয় বা মন্দন হলে মাইনাস হতে মাইনাস দিলাম। ভি মানে অন্তিম বেগ, তাটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে অন্তিম বেগ হলো 0। প্রাথমিক বেগ ছিল ইউ সাইন আলফা মাইনাস জি টি, और টি সমান হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। তাহলে বস্তুটা টিটা কি না, এই ছোঁড়ার পর থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো পর্যন্ত তার সময় লাগলো ইউ সাইন আলফা বাই জি। এবারে এইখান থেকে এইখানে নামতে তার কত টাইম লাগবে সেটা আমি বার করব।
কিংবা আমি তাহলে যদি আমি বার করি এখান থেকে তার টোটাল এখানে পৌঁছাতে কত সময় লাগবে, এখান থেকে এখানে। তাহলে দেখো বস্তুটা উলম্ব গতির কথা যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে বস্তুটার যা অবস্থান এখানেও অবস্থান একই। তাহলে উলম্ব দিকে বস্তুটার সরণ কি কিছু হয়েছে? হয়নি। তার কারণ এটা অনুভূমিক তল যদি আমি ধরি, এই অবস্থানেই ছিল, মাটি থেকে এই উচ্চতাতেই ছিল, আর মাটিতেই পৌঁছেছে, মানে উলম্ব দিকে তার কোনো সরণ হয়নি। সরণ হচ্ছে কোন দিকে? অনুভূমিক দিকে। তাহলে উলম্ব গতির কথা যদি বিবেচনা করি, তাহলে তার সরণ হচ্ছে কত? 0। তাহলে ক্লাস 9-এ পড়া আরেকটা সূত্র এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। অর এস সরণ, তাহলে উলম্ব গতির কথা আমি বিবেচনা করছি, উলম্ব দিকে সরণ হচ্ছে 0। উলম্ব দিকে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টিটা আমি ধরে নিচ্ছি গিয়ে এখানে ক্যাপিটাল টি ধরে নিচ্ছি, অর্থাৎ টোটাল টাইম। কিসের টোটাল টাইম? ছোঁড়ার থেকে এখানে পৌঁছানো পর্যন্ত। আর আগে যেটা স্মল টি বার করলাম ছোঁড়ার থেকে এইখানে পৌঁছানো পর্যন্ত, এখন আমি বার করছি ছোঁড়ার থেকে একদম এখানে পৌঁছানো পর্যন্ত। তাহলে ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অর এখান থেকে আমি টি বার করবো, টি সমান হচ্ছে, এটা এদিকে আসবে, একটা টি কেটে যাবে, তাহলে টি সমান হচ্ছে 2u সাইন আলফা বাই জি। তাহলে দেখো তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে টাইম লাগছে কত? ইউ সাইন আলফা বাই। আর টোটাল উড্ডয়ন কাল হচ্ছে 2u সাইন আলফা বাই জি। এখান থেকে আমি বলতে পারি কি, যে টি সমান 2t, একটা 2 গুণ আছে দেখো এখানে, ইউ সাইন আলফা বাই জি মানে টি। অর্থাৎ ছবিতে ফিরে আসছি, তার এখান থেকে এখানে পৌঁছাতে যা টাইম লাগবে, এখান থেকে এখানে পৌঁছাতে ঠিক একই টাইম লাগবে। তার ফলে কি হচ্ছে, টোটাল টাইমটা হচ্ছে এই টাইমের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে আমাদের বেরিয়ে গেল উড্ডয়ন কাল। এরপরে আমি বার করব প্রক্ষেপ সীমা, অর্থাৎ ইউ বেগে, প্রাথমিক বেগে আলফা কোণ করে আমি একটা বস্তুটাকে ছুঁড়েছি, সেটা সর্বাধিক উচ্চতা আরোহণ করলো কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আর তার টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়নকালটা হচ্ছে কত? 2u সাইন আলফা বাই জি। আর আমি বার করবো প্রক্ষেপ সীমা, অর্থাৎ এখান থেকে এখানে সে কত দূরে গিয়ে মাটি স্পর্শ করবে, মাটি বরাবর, অনুভূমিক দিক বরাবর, সেটা আমি ধরে নিচ্ছি আর, এই আরটাই বার করবো। তাহলে এটা যখন আমি বার করতে যাবো, এটা কোন দিক? অনুভূমিক দিক। তাহলে আমাকে অনুভূমিক দিকের কথা বিবেচনা করতে হবে। এতক্ষণ আমি যতগুলো করলাম সব উলম্ব গতির কথা বিবেচনা করেছি, এখন আমি বিবেচনা করব অনুভূমিক গতির কথা। দেখো অনুভূমিক দিকে বস্তুটার বেগ সর্বদা ধ্রুবক, বাড়েও নি কমেও নি। তাহলে এটাকে আমি বলতে পারি সমবেগ আছে অনুভূমিক দিকে। উলম্ব দিকে কিন্তু ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ, কিন্তু অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই, জিরো ত্বরণ। তার ফলে ওই বেগটাকে আমরা, অনুভূমিক বেগটাকে আমরা বলতে পারি সমবেগ। তাহলে সমবেগ যদি হয়, সেক্ষেত্রে অনুভূমিক দিকে তার সরণ কত হবে? তাহলে এরপর আমি বার করব প্রক্ষেপ সীমা বা প্রজেক্টাইল রেঞ্জ, কত দূরে গিয়ে পড়বে। তাহলে অনুভূমিক দিকের বেগ হচ্ছে গিয়ে, অনুভূমিক বেগ সমান ইউ কস আলফা, এবং এইদিকে তার কোনো ত্বরণ নেই। ত্বরণ অনুভূমিক দিকে ত্বরণ ইকুয়ালস টু 0। তাহলে অতএব ক্যাপিটাল টি সময়ে, ক্যাপিটাল টি মানে কি, টাইম অফ ফ্লাইটে অনুভূমিক দিকে সরণ সমান হবে বেগ গুণিত সময়। বেগ হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি। টি কেন নিলাম? তার উড্ডয়নকালটা টি, অর্থাৎ টি সময় লেগেছে এখান থেকে এখানে পৌঁছাতে। তাহলে টি সময় এখান এই দিক বরাবর সে কতটা যাবে, সেটা আমি বার করছি ইউ কস আলফা ইন্টু টি। তাহলে এখানে আমি মানটা বসাবো, সমান ইউ কস আলফা ইন্টু টির মান হচ্ছে 2u সাইন আলফা বাই জি সমান 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি। এবারে 2 সাইন আলফা কস আলফা মানে হচ্ছে সাইন 2 আলফা, ত্রিকোণমিতির একটা সূত্র, তাহলে এটা হচ্ছে বাই জি। তাহলে আর সমান হচ্ছে এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। তাহলে আর সমান প্রক্ষেপ সীমা, আর সমান হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। যেখানে ইউটা হচ্ছে প্রাথমিক কত বেগে আমি ছুঁড়ছি, আলফাটা কত কোণ, অনুভূমিকের সঙ্গে কত কোণ করে ছুঁড়ছি, আরটা হচ্ছে মানে প্রক্ষেপ সীমা, অর্থাৎ মাটিতে কত দূরে গিয়ে পড়লো সেটা, আর জিটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।
এখানে দেখো আমি একটা বস্তুকে ছুঁড়লাম, তাহলে যদি এই কোণ করে ছুঁড়ি তাহলে বস্তুটা এখানে গিয়ে পড়বে। তার থেকে একটু বেশি কোণ করে ছুঁড়লাম তাহলে আর একটু দূরে গিয়ে পড়বে। তার থেকে বেশি কোণ করে ছুঁড়লাম, দেখো বস্তুটা বেশি উঁচুতে পড়ছে কিন্তু কাছে এসে পড়ছে। তার থেকে আরও বেশি কোণ করে ছুঁড়লাম, দেখো আরও কাছে এসে পড়ছে। তাহলে আমি কোণটা বাড়াতে বাড়াতে এমন একটা কোণ পাচ্ছি যে কোণের জন্য বস্তুটা সবচেয়ে দূরে গিয়ে পড়ছে। তার থেকে কম কোণ করে ছুঁড়লেও কাছে পড়ছে, তার থেকে বেশি কোণ করে ছুঁড়লেও কাছে পড়ছে। তাহলে সেই কোণটা কত সেটা আমি বার করব। তাহলে এখানে আমি বার করব যে আরটা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ, অর্থাৎ সবচেয়ে দূরে গিয়ে কখন পড়বে। আর সর্বোচ্চ হবে যখন একটা নির্দিষ্ট বেগে আমি ছুঁড়ছি, তাহলে ইউর মান আমি কোনো বাড়া কমা করতে পারি না, একটা নির্দিষ্ট বেগেই আমি ছুঁড়ছি। কিন্তু আমি কী করতে পারি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ মাটির সঙ্গে বিভিন্ন কোণ করে ছুঁড়তে পারি। এরকম ছুঁড়তে গিয়ে দেখলাম যে তাহলে আলফাটা চেঞ্জ হচ্ছে, তাহলে সাইন টু আলফাটা চেঞ্জ হবে। সাইন টু আলফা চেঞ্জ করতে করতে সর্বোচ্চ মান কত হতে পারে, 1। তাহলে আরটা সর্বোচ্চ হবে কখন, যখন সাইন টু আলফা সর্বোচ্চ হবে। সাইন থিটা, যে কোনো সাইন থিটার সর্বোচ্চ মান হয় কত, 1। এবং সেটা কখন হয়, যখন সাইন 90 ডিগ্রি হয়। সাইন 90 মান 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 আলফা সমান 90 ডিগ্রি অর আলফা সমান 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণ করে যখন আমি ছুঁড়বো কোনো একটা বস্তুকে, সেটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। অর্থাৎ আমি ধরি একটা বস্তুকে আমি 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়লাম, একবার 30 ডিগ্রি কোণ করে ছুঁড়লাম, সেটা যত দূরে যাবে। 40 ডিগ্রি কোণ করে ছুঁড়লাম, তার থেকে আর একটু বেশি দূরে যাবে। 45 ডিগ্রি কোণ করে ছুঁড়লাম, সবচেয়ে বেশি দূরে যাবে। তার থেকে বেশি যদি আমি 55 ডিগ্রি কোণ করে ছুঁড়ি, দেখো এবার আর ওই 45 যত দূর গেছিলো তত দূর যাচ্ছে না, আরও কমে আসছে এবারে। অর্থাৎ হাইটটা উঁচুতে বেশি উঠে যাবে কিন্তু অত রেঞ্জটা বেশি হবে না। মানে 30-এ যদি এতটা যায়, 40-এ আর একটু বেশি যাবে, 45-এ আরও একটু বেশি যাবে। কিন্তু যখনই আমি 55 করে দেবো তখন আবার সেটা কী হবে, কম আসবে, অতদূর যাবে না। এই জিনিসটা বোঝা গেছে। তাহলে 45 ডিগ্রি কোণ করে যখন আমি ছুঁড়বো অনুভূমিকের সঙ্গে, তখন বস্তুটা সর্বাধিক রেঞ্জ, অর্থাৎ মাটি থেকে সবচেয়ে দূরে গিয়ে পড়বে। তাহলে এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন আমি ছুঁড়ছি, ছুঁড়তে ছুঁড়তে এমন দুটো অ্যাঙ্গেল পাবো যার জন্য সেটা একই দূরত্ব যাবে। মানে কি, এটা যদি এভাবে ছুঁড়ি, 30 ডিগ্রি কোণ করে আমি ছুঁড়লাম, 40 ডিগ্রিতে আর একটু বেশি যাবে, 45 আর একটু বেশি যাবে, 55 করলাম, কমে গেল। এরকম করতে করতে কমতে কমতে আবার একটা এমন একটা অ্যাঙ্গেল পাবো যার জন্য ওই 30-এ যত দূর গেছিলো ওই বড় অ্যাঙ্গেলটাও তত দূর যাবে। হাইটে বেশি উঠবে কিন্তু এখানে গিয়ে পড়বে। অর্থাৎ এই কোণটা যদি 30 হয়, আমরা দেখবো 60 ডিগ্রি কোণে আমি যদি ছুঁড়ি তাহলে সেটা সেই ঠিক একই রেঞ্জ, অর্থাৎ এই একই রেঞ্জে গিয়ে পৌঁছাবে। 60 ডিগ্রির ক্ষেত্রে হাইটটা বেশি হবে, অর্থাৎ কিন্তু এটা উভয় ক্ষেত্রে আমি একই বেগে ছুঁড়ছি, এটাও ইউ বেগে, এটাও ইউ বেগে। এটাও যদি 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ি, এটাও 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে দেখবো আমরা কি ওই একই জায়গায় গিয়ে ভূমি স্পর্শ করছে, তাহলে রেঞ্জটা সমান। তাহলে আমি সবসময় দুটো কোণ এমন পাবো যে দুটোর জন্য একই জায়গায় মানে স্পর্শ করবে। সেই দুটো কোণ কী কী হবে, একটা যদি থিটা ডিগ্রি হয়, থিটা হয়, আর একটা হবে 90 মাইনাস থিটা, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 90 হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সেই দুটো কোণ হচ্ছে গিয়ে এমন দুটো কোণ যেগুলোই আমি যদি একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ি তারা একই দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ 30 ডিগ্রি কোণ করে ছুঁড়লে যতদূর যাবে, 60 ডিগ্রি কোণ করে ছুঁড়লেও ঠিক ততদূর যাবে। আর 20 ডিগ্রি কোণ করে ছুঁড়লে যতদূর যাবে, 70 ডিগ্রি কোণ করে ছুঁড়লেও ঠিক ততদূর যাবে। 70 ডিগ্রিতে হাইটটা বেশি উঠবে কিন্তু রেঞ্জটা একই জায়গায় গিয়ে পড়বে 20 ডিগ্রি। এগুলো আমি কী ধরছি, যখন বেগটা একই বেগে ছুঁড়ছি, আমি ইউ বেগে ছুঁড়ছি, বেগটা বাড়াখানা করা যাবে না। একই বেগ, নির্দিষ্ট বেগে আমি যখন ছুঁড়বো, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে করে এমন দুটো আমি অ্যাঙ্গেল পাবো যে দুটোর জন্য ওই প্রক্ষেপ সীমাটা একই হবে। সে দুটো অ্যাঙ্গেল কত কত হবে, সে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হবে 90 ডিগ্রি। একটা থিটা হলে আর একটা হবে 90 মাইনাস থিটা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের মনে রাখবে। এরপরে করবো আর ও এইচের মধ্যে সম্পর্ক।
আর ও এইচের মধ্যে সম্পর্ক, এগুলো তোমাদের বইতে নেই কিন্তু এগুলো জেনে রাখতেই হবে, দিলে তোমার প্রবলেম করতে সুবিধা হবে। আচ্ছা, আরটা কি প্রক্ষেপ সীমা, এইচটা হচ্ছে সর্বাধিক উচ্চতা সে কত ধারণ করছে। আমরা জানি আর সমান ইউ স্কোয়ার সাইন 2α/g, এই সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এটাকে আমি যদি ভেঙে দিই ত্রিকোণমিতির সূত্র অনুসারে সাইন 2θ সমান 2 sin θ cos θ, 2 sin α cos α/g। এবারে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার α/2g সমান হয় এইচ। এইচ সমান কত, আগেই করেছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার α/2g, একটু আগে করেছি। এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার α/2, সেটা এখানে বসালাম। এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার α/2, সেটা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এখানে ইউ স্কোয়ার সাইন আলফা আছে, সাইন স্কোয়ার করলে আমার এইচটা বসাতে পারবো, তাই উপর নিচে আমি সাইন গুণ করে দিচ্ছি, সাইন আলফা। তাহলে 2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কস আলফা বাই জি সাইন আলফা, উপর নিচে সাইন আলফা গুণ করলাম, সমান এবার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, নিচে একটা 2 আনতে হবে, তাহলে উপর নিচে আমি 2 গুণ করে দিচ্ছি। তাহলে এখানে এটা 4 করে দিচ্ছি, এটা 2 করে দিচ্ছি, উপর নিচে 2 গুণ করলাম। তাহলে উপর নিচে 2 গুণ করলাম আর উপর নিচে সাইন আলফা গুণ করলাম। এবারে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটার জায়গায় আমি বসাতে পারি কত, এইচ। তাহলে 4টা পড়ে থাকলো এইচ, আর কস আলফা বাই সাইন আলফা মানে কট আলফা। তাহলে আর সমান হচ্ছে 4h কট আলফা। এটা আর ও এইচের মধ্যে সম্পর্ক। এটা বড় বড় অঙ্ক সলভ করার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগালে খুবই সংক্ষেপে অঙ্কটা ছোট করে হয়ে যাবে, তাই এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। আর সমান 4h কট আলফা, যেখানে আরটা হচ্ছে প্রক্ষেপ সীমা, এইচটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, আলফাটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে কত কোণ করে আমি বস্তুটাকে ছুঁড়েছি। এরপরে আসছে প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ। তাহলে এটা আমি একটা প্রাসের গতির ছবি আঁকছি, এটা আমি ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা প্রাসের প্রাথমিক বেগ, এটা ইউ, কোণটা হচ্ছে আলফা, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ। এবার এই পথ বরাবর গেছে বস্তুটা, যে কোনো জায়গায় আমি একটা বিন্দু নিলাম, তার গতিপথের উপরে যে কোনো জায়গায় একটা আমি বিন্দু নিলাম পি, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরলাম এক্স ওয়াই, তার মানে এই দিকটা হচ্ছে এক্স আর এই দিকটা হচ্ছে ওয়াই। তাহলে প্রাসের গতিপথের উপর যে কোনো জায়গায় আমি একটা বিন্দু নিলাম, সেটা এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এবার এই এক্স আর ওয়াইয়ের মধ্যে আমি সম্পর্ক বার করব, সেটাই হবে তার প্রক্ষেপ পথের সমীকরণ। তাহলে আমি ধরি পি বিন্দুতে পৌঁছতে সময় লেগেছে স্মল টি। তাহলে এক্স সমান কত হবে, ইউকে আমি দুটো উপাংশ ভাঙলাম, এই দিক বরাবর ইউ কস আলফা, এই দিক বরাবর ইউ সাইন আলফা। তাহলে এই দিক বরাবর সমবেগ, কোনো ত্বরণ নেই, তাহলে সমবেগের ক্ষেত্রে তাহলে এক্স সমান হবে কত, দূরত্ব সমান বেগ ইন্টু সময়, সমবেগের ক্ষেত্রে হয়। তাহলে বেগ হচ্ছে ইউ কস আলফা ইন্টু সময় হচ্ছে স্মল টি সময় লেগেছে, তাহলে এক্স সমান ইউ কস আলফা ইন্টু টি। আর উলম্ব দিকে কিন্তু সমবেগ নয়, মন্দন আছে, কারণ অভিকর্ষীয় ত্বরণ তাকে নিচের দিকে টানছে। তাহলে সেক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আমি কাজে লাগাবো। এটা হচ্ছে অনুভূমিক দিকের ক্ষেত্রে বার করলাম, আর এটা এরপরে আমি উলম্ব দিকের কথা আসছি। তো উলম্ব দিকে সরণ কত হয়েছে, যদি আমি পি বিন্দু পর্যন্ত ধরি, এখানে ছিল এত দূর গেছে, তাহলে ওয়াই। উলম্ব দিকে প্রাথমিক বেগ কত, ইউ সাইন আলফা, টাইম লেগেছে টি, মাইনাস হবে তার কারণ মন্দন হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এটা হয়ে গেল ওয়াই। এবারে এটা হলো 1 নম্বর সমীকরণ এক্স, এটা হলো 2 নম্বর সমীকরণ ওয়াই। এবারে এক্স ও ওয়াই এর মধ্যে আমি সম্পর্ক বার করতে চাইছি, তাহলে আমি কী করব, টির মানটা আমি এখানে এনে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই টি সমান কত, এক্স বাই ইউ কস আলফা। এই মানটা আমি 2 নম্বরে বসিয়ে দিচ্ছি, তাহলে কী পাবো, ওয়াই সমান ইউ সাইন আলফা ইন্টু টির জায়গায় বসাচ্ছি এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই
ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, টির মানটা বসিয়ে দিলাম 2 নম্বর সমীকরণে। তাহলে এখানে ইউ ইউ কেটে গেল, তাহলে এক্স ট্যান আলফা ওয়াই সমান হচ্ছে এক্স ট্যান আলফা মাইনাস জি বাই 2u স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা। এটা হচ্ছে প্রাসের গতিপথের সঞ্চারপথের সমীকরণ। এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাই প্রাসের পথটা হয় অধিবৃত্তাকার। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, সমীকরণটা ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই আকারে যদি লিখি এটা, তাহলে এখানে এ সমান হচ্ছে কত, টেন আলফা, আর বি সমান হচ্ছে মাইনাস জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা। এরপর এখান থেকে সব প্রবলেম, প্রথম প্রবলেমটা সহজ প্রবলেম, সূত্রে বসালেই হবে। আলফার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও, তারপরে নিজেরা চেষ্টা করো, না পারলে সলিউশন দেখবে। আলফার মান দেওয়া আছে 45 ডিগ্রি, ইউর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বার করতে হবে কত সময় পরে বস্তুটি ভূমি স্পর্শ করবে, অর্থাৎ ক্যাপিটাল টি, উড্ডয়নকালের মান। উড্ডয়নকালের সূত্রটা হচ্ছে কি 2u সাইন আলফা বাই জি সমান 2 ইন্টু 20 সাইন 45 ডিগ্রি বাই জির মান বলা আছে এখানে 10 ধরে নিতে, কিছু বলা না থাকলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, যদি 10 বলা আছে এখানে 10 ধরবো, এটা বার করবে কত সেকেন্ড আসছে, এটা বেরোবে এত সেকেন্ড। নেক্সট বলেছে সর্বোচ্চ উচ্চতা, এইচ বার করবে, এইচের সূত্রে বসাবে। নেক্সট বলেছে নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে বস্তুটি ভূমি স্পর্শ করবে, মানে আর বার করবে, রেঞ্জ, এটা সূত্রে বসালে হবে। এখান থেকে আর কি বার করতে বলতে পারে, যে বলতে পারে যে যদি বলে 1 সেকেন্ড পরে, তাহলে এখানে এইচ বার করবে, সূত্রে বসে আর বার করবে। আর কি ধরনের প্রশ্ন এখানে যদি বলতে পারে 1 সেকেন্ড পরে বেগ, বস্তুটার বেগ কত হবে, 1 সেকেন্ড পরে বেগ, তার মানে এটা তো প্রাসের গতিপথ, এইখানে ছোঁড়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, কত ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি। তার টাইম লেগেছে এখান থেকে এখানে পৌঁছাতে, এই টাইমটা, এটা কত আসছে 10 2 20, 4/√2, মানে এটা হচ্ছে 2√2 সেকেন্ড, 4/√2 মানে 4√2/2, 2√2 সেকেন্ড, তার 2√2 সেকেন্ড আসছে। এবারে এটা হচ্ছে 45 ডিগ্রি, একবার হচ্ছে 1 সেকেন্ড পরে, আমি ধরলাম 1 সেকেন্ড পরে সে এখানে পৌঁছালো, তাহলে তার এখানে বেগটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে বেগের অভিমুখ কোন দিকে হবে, এখানে স্পর্শকটা নিয়ে এই বরাবর হবে, সেই বেগের দুটো উপাংশ থাকবে, এটা একটা এইটা একটা। এবার এখানে মজার জিনিস দেখো, এই উপাংশের অনুভূমিক উপাংশ, আমি প্রাসের গতি পড়ানোর সময় বারবার বলেছি যে অনুভূমিক উপাংশের কোনো চেঞ্জ হয় না, এখানে যত এখানে তত এখানে, তাহলে অনুভূমিক উপাংশ এখানে যত ছিল এটাও তত থাকবে, চেঞ্জ হবে কোনটা, উলম্ব উপাংশটা। তাহলে স্টার্টিং একদম শুরুতে অনুভূমিক উপাংশ হচ্ছে কত, 20 cos 45 ডিগ্রি, আর উলম্ব উপাংশ 20 sin 45 ডিগ্রি। তাহলে এখানেও অনুভূমিক উপাংশটা এটাই থাকবে, কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা চেঞ্জ হয়ে কত হবে সেটা বার করতে হবে, দিলে আমি ভিটা পেয়ে যাবো। তাহলে 1 সেকেন্ড পরে ওই বেগটা এটা 20 cos 45ই থাকবে অনুভূমিক বেগটা, উলম্ব বেগটা চেঞ্জ হবে। উলম্ব বেগটা কত হবে, উলম্ব বেগ গতির কথা যদি বিবেচনা করি, প্রাথমিক বেগ হচ্ছে এটা 20/√2, sin 45 মানে 1/√2, 20/√2, এটাও 20/√2 cos 45 মানে। তাহলে উলম্ব গতির কথা যদি আমি বিবেচনা করি, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে এটা, 1 সেকেন্ড, টাইম টি সমান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে ভি সমান আমরা জানি ইউ প্লাস এটি, এই সূত্রটা কাজে লাগাবো। ভি মানে 1 সেকেন্ড পরের বেগ, অন্তিম বেগ, এটা আমি বার করতে চাইছি, এইখানে উলম্ব দিকে কত বেগ হবে, ইউটা হচ্ছে গিয়ে 20/√2 মাইনাস হবে, কারণ মন্দন হচ্ছে এর জায়গায় হচ্ছে জি অভিকর্ষীয় ত্বরণ, আর টি হচ্ছে 1 সেকেন্ড, জির মান বসাবো 10, তাহলে 20/√2 মাইনাস 10, এটা হচ্ছে 1 সেকেন্ড পরে এই বেগটা, এটা 20, এইটা 20, 1 সেকেন্ড পরে এই বেগটা হচ্ছে কি, তাহলে এটা বেরোলে যত বেরোবে সেটা, আর 1 সেকেন্ড পরে অনুভূমিক বেগ এটা,
তাহলে এই লব্ধি বেগটা কত হবে না √20/√2 এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে অনুভূমিক বেগ তার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার। ভেক্টর লব্ধির সূত্র আমি প্রয়োগ করছি, পরস্পরের মধ্যে কোণ 90°। তাহলে এই লব্ধিটা কত হবে √a² + b² + 2ab cos আলফা, আলফা 90° হলে হবে কত √a² + b²। এ মানে হচ্ছে এটা, বি মানে এটা, তাহলে এটা স্কোয়ার অনুভূমিক বেগ তো একই থাকছে প্লাস এটা যেটা বেরাবে তার স্কোয়ার করবে, সেটা আমার বেরিয়ে গেল এই বেগটা, অর্থাৎ 1 সেকেন্ড পরে তার বেগটা হবে। এবং যদি এখানে যদি বলে বেগটা কোণ কত করবে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে যদি থাকে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখো, লম্ব লম্ব মানে এটা উলম্ব উপাংশটা, এটা যেটা বেরোবে বাই ভূমি, ভূমি মানে এটা 20/√2, এটা বসিয়ে দিলে আমি থিটার মানও পেয়ে যাবো। অর্থাৎ এই ধরনের প্রবলেমও পড়তে পারে, এটা নতুন একটা প্রবলেম। এখানে যদি এই অঙ্কটা দেয়নি, যদি বলে 1 সেকেন্ড পরে বেগ কত হবে, তাহলে আমি এইভাবে বার করে নেব, বা 3 সেকেন্ড পরে 2√2 সেকেন্ড লেগেছে 2 সেকেন্ড পরে বেগ কত হবে বলে যদি বলে, তাহলে এইভাবে বার করে নেব। আর অনুভূমিক বেগটা কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই, প্রাথমিক অবস্থায় যা ছিল সবসময় তাই থাকবে। চেঞ্জ হবে কোনটা উলম্ব বেগটা, উলম্ব বেগ বার করবো এই সূত্র অনুসারে, বার করে নেব যে দুটো লব্ধি বার করে নেব, উলম্ব বেগ আর অনুভূমিক বেগের লব্ধি হচ্ছে √ওভার এটা, এবং কোনটা বার করতে হলে ট্যান থিটা সমান vy/vx করে আমরা বার করে নিতে পারবো, এইভাবে এটা করতে হবে। নেক্সট প্রবলেম আছে যে, নেক্সট প্রবলেমটা পজ করে তোমরা অঙ্কটা তুলে নাও আগে। এটা একটা প্রাসের গতি, কিন্তু প্রাসের গতি আগে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সব মাটি থেকে ছড়া হয়েছে, মাটি থেকে পড়েছে, কিন্তু এই টাইপের অঙ্ক বিমান উপর থেকে ছড়া হয়েছে নিচে এসে পড়েছে, এটাও একটা প্রাসের গতি। এই ধরনের প্রবলেম কীভাবে সলভ করবো, এটা একটা এরোপ্লেন থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে, তাহলে সে এখানে এসে পড়লো বস্তুটা, সেই এবি দূরত্বটা নির্ণয় করতে হবে। কিংবা এটা এই ধরনের প্রবলেম অন্যভাবে পড়ে, একটা বাড়ির ছাদ থেকে একটা বন্দুক থেকে অনুভূমিক দিয়ে গুলি ছোড়া হলো, গুলিটা কোথায় গিয়ে পড়লো, একই প্রবলেম। তাহলে এইগুলো কীভাবে সলভ করবো, তাহলে বলেছে এখানে এ বিন্দু মাটিতে, এ বিন্দু ঠিক উপরে উলম্ব দিকে কত উপরে 600 কিমি উপরে, সরি 1991 মিটার উপরে, এখানে একটা প্লেন আছে, প্লেনটা যাচ্ছে এদিকে, কত বেগে যাচ্ছে 600 কিমি/আওয়ার বেগে। এখান থেকে প্লেন থেকে একটা বস্তুকে ফেলা হলো, ছোঁড়া হয়নি, জাস্ট ফেলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে ফেলে দিলে ওই বস্তুটার প্রাথমিক বেগ, প্লেনটা যদি যেদিকে বেরিয়ে যাচ্ছে সেদিকেই হবে, 600 কিমি/আওয়ার বেগ নিয়ে বস্তুটা এদিকে একদম প্রাথমিক অবস্থায়, প্লেনটা ছেড়ে দিলে বস্তুটা ঠিক প্লেনের যেদিকে সেই দিকেই বস্তুটা যাচ্ছিলো, মানে তার প্রাথমিক বেগটা হবে এটাই। প্রাথমিক অবস্থায় তার উলম্ব দিকে কোনো বেগ নেই, পুরো বেগটাই হচ্ছে অনুভূমিক দিকে। কিন্তু যখন সে পড়া শুরু করবে তখন কি হবে, অভিকর্ষীয় ত্বরণের টানে তার উলম্ব দিকেও একটা বেগ চলে আসবে, আর অনুভূমিক বেগটা সর্বদা একই থাকবে। এই জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে এই থিওরিটা, এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে, যে উপর থেকে যখন অনুভূমিক দিকে কোনো বস্তু আমি ছুঁড়বো, তার প্রাথমিক বেগটা টোটালটাই অনুভূমিক বেগ, এবং প্রাথমিক অবস্থায় উলম্ব বেগ 0, কিন্তু পরবর্তী ক্ষেত্রে উলম্ব বেগ আস্তে আস্তে বাড়বে, কারণ অভিকর্ষীয় ত্বরণের টানে। তাহলে এটা সলভ করবো আমি। তাহলে যদি আমি উলম্ব গতির কথা বিবেচনা করি, উলম্ব গতি, তাহলে প্রাথমিক বেগ কত, এই ধরনের প্রবলেম সলভ করতে হলে 0, অভিকর্ষীয় ত্বরণ জি, আমি ধরলাম টাইম এখান থেকে এখানে পৌঁছাতে টাইম সময় টি। তাহলে আমরা একটা সূত্র জানি যে, এবং দূরত্ব কতটা সে অতিক্রম করছে, উলম্ব গতি বিবেচনা করছি, তাহলে উলম্ব গতি এখান থেকে এই দূরত্ব এসছে, তাহলে তার উলম্ব দিকে সরণ কতটা হয়েছে এইটা, তাহলে 1991 মিটার। দেখো এটা উলম্ব গতির কথা বিবেচনা করছি, কখন এই সরণটা সরণ ধরবে না, এটা আমি কি গতি বিবেচনা করছি, উলম্ব গতি। তার উলম্ব দিকে তার সরণ কত হয়েছে, এখানে ছিল এখানে পৌঁছেছে, মানে এই লেভেলে ছিল এই লেভেলে পৌঁছেছে, তাহলে সরণ হচ্ছে উলম্ব দিকে এইটা 1991। ভুল করে এইটা সরণটা করতে যাবে না, উলম্ব গতি, উলম্ব গতির সরণ মানে এই লেভেল থেকে এই লেভেলের দূরত্ব। এখানে আমরা একটা সূত্র কাজে লাগাবো, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এসের ভ্যালু কত 1991, ইউর ভ্যালু 0, প্রাথমিক বেগ উলম্ব দিকে প্রাথমিক বেগ 0, হাফ
জির ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার, এখান থেকে টি বেরিয়ে যাবে, এটা ক্যালকুলেট করে টিটা বার করবো। এবারে আমি চলে আসবো অনুভূমিক গতির কথা বিবেচনা করব। অনুভূমিক গতি, অনুভূমিক দিকে তার সমবেগ, বারবার বলেছি রাসেল গতির ক্ষেত্রে অনুভূমিক দিকে কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণ কাজ করে উপর নিচে। তার অনুভূমিক দিকে তার বেগ প্রাথমিক যা ছিল, পরে এখানেও তাই, এখানেও তাই, এখানে সব জায়গায় সমবেগ। তাহলে ওই টি যে সময়টা বেরোলো সেই সময় অনুভূমিক দিকে তার স্মরণ কতটা হবে, এটাই হবে এ বি। তাহলে অনুভূমিক গতির কথা বিবেচনা করলে এ বি সমান হবে, যে টাইমটা বেরোবে সেই টাইম ইন্টু 600 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে রূপান্তরিত করবে। কীভাবে করতে হয়, 600 কিমি পার আওয়ার সমান কত, 600 ইন্টু 1000 মিটার বাই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এটা বসাবে এখানে বেগের জায়গায়, 600 গুণিত 1000 বাই 3600 গুণিত টি যেটা বেরোবে সেটা লিখবে এত মিটার। তাহলে এইভাবে এই প্রবলেমটা সলভ করবে। এটা এই ধরনের প্রবলেম হয়, কোনো একটা উঁচু টাওয়ার বিল্ডিংয়ের উপর থেকে একটা বস্তুকে ঢিলকে আমি ছুঁড়ে দিলাম অনুভূমিক দিকে এত বেগ দিয়ে, কত দূরে গিয়ে সেটা পড়বে, এই একইভাবে সলভ হবে। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্কে করতে দেবো। তাহলে এইগুলো হচ্ছে প্রাসের গতি থেকে বিভিন্ন প্রবলেম।